আমি শুরু করতে চলেছি সাঁতরার র্যাপিড টেস্ট। তাহলে চলে আসছে আমরা সাঁতরার প্র্যাকটিস টেস্টে। টেস্ট ওয়ান প্রথম প্রশ্ন লক্ষ্য করো, 1-1 বলছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR ডিভাইডেড বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে খুব সাধারণভাবে R%, তার মানে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে R% বলতে পারো। আমি একটু বোঝানোর জন্য লিখছি, কোনো মূলধনে, তার মানে বলে দেওয়া নেই প্রিন্সিপালটা কত বলে দেওয়া নেই, এবং n বছরের সময় যেটা দিয়েছে, সময়টা দিয়েছে n বছর। মোট সুদ দিয়ে দিয়েছে PNR বাই 25 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত হবে? তাহলে তুমি সাধারণভাবে মূলধন বার করো। মূলধনের ফর্মুলা কি? আমরা যদি পি এর ফর্মুলা দেখি, তাহলে পি এর ফর্মুলা হচ্ছে I × 100 বাই টি ইন্টু আর। তাহলে সেই নিয়ম অনুযায়ী তুমি মানটা বসাও। আই হয়ে গেল এইটা PNR বাই 25 ইন্টু 100 হয়ে যাবে এদিকে। আর টি কত আছে দেখো, টি হচ্ছে n বসিয়ে দাও ইন্টু আর হয়ে গেল আরই থাকছে আর। এতএব আমরা কত পাচ্ছি, কাটাকাটি যদি আমরা করে নিই, n চলে গেল, আর চলে যাচ্ছে, 4×100, এতএব 4p টাকা। তাহলে দেখে নাও আমাদের প্রথম প্রশ্ন যেটা, তার উত্তর হচ্ছে 4p টাকা। 4p টাকা মানে হয়ে গেল তোমার অপশন বি এরটা, অপশন বি। আর যদি তোমার বই না থাকে এটা তো দরকার নেই, তোমার তো কোশ্চেন অ্যান্সার দুটোই সামনে থাকছে। চলে আসছি তারপরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন যদি লক্ষ্য করো, বলছে পি টাকার R% সুদের হারে n বছরের সমূল বৃদ্ধি ও চক্রবৃদ্ধি মূল সমান হলে n এর মান কত। তাহলে পি টাকা, প্রিন্সিপাল বলে দিয়েছে পি টাকা। আমি বোঝার সুবিধার জন্য পি লিখলাম, যেটা আমাদের থাকে প্রযুক্ত আর কি। পি টাকা, R%, তাহলে R% রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে এটারও R%, n বছরের, সময় হচ্ছে n বছর, টাইম হচ্ছে n বছর। যখনই তোমাকে বলবে সমূল বৃদ্ধি আর চক্রবৃদ্ধির মূল সমান, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ এই দুটোতেই 1 বছরের সময়টা তুমি যদি দেখো, 1 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটাই কিন্তু সমান হয়, যার জন্য এখানে n যেটা হচ্ছে সেটা হচ্ছে 1 বছর, সময়টা হচ্ছে 1 বছর, কারণ 1 বছরে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ সমান হয়। চলে আসছে আমরা 3 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, বলছে ত্রিভুজ ABC এর DE প্যারালাল BC। তাহলে এ হয়ে গেল মনে করো ত্রিভুজ ABC। আমি ছবিটা একটু অঙ্কন করে নিই। ABC, A, B এবং C। ABC এর DE হচ্ছে সমান্তরাল BC। তাহলে BCর সমান্তরাল DE, মাঝখানে একটা অঙ্কন করো DE। এই BCর সমান্তরাল DE প্রশ্নে বলে দিয়েছে, এবং তোমাকে মান দিচ্ছে যদি AD সমান x হয়, AD কোনটা? এটা হয়ে গেল x, BD হচ্ছে x-2, BD এইটা হচ্ছে x-2, AE হচ্ছে x+2, AE এটা হচ্ছে x+2, আর CE x-1, CE হচ্ছে x-1। এই চারটা মান দিয়ে দিয়েছে, x, x-2, x+2, x-1। তাহলে x এর মান বার করতে বলেছে। তো তুমি একটা সহজ কথা খেয়াল রাখবে, এটা সদৃশ্যতার মধ্যে আছে, যে যদি কোনো ত্রিভুজের এই দুটো ভূমির সঙ্গে এই ভূমির সমান্তরাল কোনো সরলরেখা টানা হয়, তাহলে এই যে বাহুগুলোর ভাগগুলো, এগুলো সবসময় AD = BD যা হবে, AE = EC তাই হবে। আমি আবার বলছি, যদি এই দুটো বাহু সমান্তরাল হয়, ভূমির সমান্তরাল টানা হয়, তাহলে এইটা এইটা সমান এইটা এইটা, এর সঙ্গে এর যা অনুপাত হবে, এর সঙ্গে এর তাই অনুপাত হবে। এই শর্তটা তুমি মনে রাখলে এই প্রশ্নটা সলভ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, মান বসাবো। ADর জায়গায় x এর জায়গায় x-2 AEর জায়গায় x+2 ECর জায়গায় x-1।
বাকিটা তুমি সলভ করে নাও। এক্স বাই এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু বাই এক্স মাইনাস ওয়ান, ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এক্স 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 ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু, ক্রস মাল্টিপ্লিকেশন হলো, ব্র্যাকেট তুলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স একে এক্স ইজ ইকুয়াল টু, এটা তুমি যদি করো এক্স স্কোয়ার মাইনাস গুণ করে দিলে 4 হয়ে যাবে। সব একদিকে ট্রান্সফার করে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে নিয়ে এলাম মাইনাস এক্স স্কোয়ার, ওইদিকে -4 রইল, এত কেটে গেল, এটা প্লাস এক্স মাইনাস, এত মাইনাস এক্স সমান -4, মাইনাস মাইনাস গেল, এত এক্স ইজ ইকুয়াল টু 4 রইল। এটা উত্তর, এক্স ইজ ইকুয়াল টু 4 মানে এ এর অপশান, যদি তোমার কাছে বই আছে এ এর অপশান, না হলে তুমি তো অঙ্কটা বুঝতেই পারলে, কোয়েশ্চেন সামনেই আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন, চলে আসছে আমরা 4 প্রশ্ন। 4 প্রশ্ন বলছে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6। তো এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6 যদি থাকে, এর সমীকরণের বীজ বা বীজদ্বয় বার করতে বলে। তো যেহেতু আমাদের ট্রান্সফার করে নাই, তাই এক্স স্কোয়ার বাই এক্স মানে এক্সে হয়ে যাচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু 6, এক্স ইজ ইকুয়াল টু 6, এর একটাই বীজ হবে, সেটা হচ্ছে 6। চলে আসছে পরের প্রশ্ন, 5 প্রশ্ন আমরা যদি দেখি এখান থেকে, চলে আসছে এবার 5 প্রশ্ন। 5 প্রশ্ন লক্ষ্য করো, বলছে একটি গোলকের ব্যাসার্ধ আর, মনে করো একটি গোলক, এর ব্যাসার্ধ হচ্ছে আর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙও দিয়েছে, মনে করো লম্ববৃত্তাকার চোঙ, এর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এবং উচ্চতা, এর যে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে গোলকের ব্যাসের 2/3 সমান। গোলকের ব্যাস কত? গোলকের ব্যাস, তাহলে এর উচ্চতা হচ্ছে গোলকের ব্যাস, ভেবে দেখো তুমি, গোলকের ব্যাসের 2/3, গোলকের ব্যাসের 2/3, গোলকের ব্যাসটা কত হচ্ছে, যদি গোলকের ব্যাসার্ধ আর হয়, তাহলে গোলকের ব্যাস হবে নিশ্চয়ই 2r। ভেবে দেখো, গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের ব্যাস নিশ্চয় 2r ইন্টু 2/3, তার মানে কত হচ্ছে, 2 দুগুণে 4, 4r/3, তাহলে গোলকের উচ্চতা হলো 4r/3। এবারে বলেছে এর সমান উভয়ের ঘনফল সমান হয় যদি, তাহলে ঘনফল সমান, এরও ভলিউম যা ওরও ভলিউম তা, তাহলে গোলকের ঘনফল কত হবে, গোলকের ঘনফল 4/3 পাই আর কিউব, এখানে বড় আর হবে, আর এর আয়তন কি হয়, পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে 4/3 পাই এর আর কিউব হবে বড় আর, আর এখানে পাই আর স্কোয়ার, এর আর তো আরই বটে, তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত বটে, এর এইচ হচ্ছে 4r/3, দেখতেই পাচ্ছ এখানে এইচ বার করেছি 4r/3, এত কাটাকাটি করো, কত হচ্ছে দেখো, সমান আছে মাঝে, এটা গেল 3 গেল, 4 গেল, আমি যদি পরিষ্কার করে লিখি, তাহলে এদিকে আর কিউব পড়ে আছে হাতে, আর এদিকে আর স্কোয়ার ইন্টু আরেকটা আর আছে। এবারে কিউব আর আর যদি কাটো, তাহলে এখানেও এই আর এর সঙ্গে এদিকের একটা আর কেটে যাবে, তার মানে পড়ে রইল কত, এইদিকে আর দুটো পড়ে রইল, একটা বড় আর, এখানে একটা আর চলে গেল, আর স্কোয়ার রইল ইজ ইকুয়াল টু এখানে আর স্কোয়ার রইল। এতএব যদি আর স্কোয়ার সমান আর স্কোয়ার থাকে, তাহলে এতএব কী পড়ে থাকছে তুমি লক্ষ্য করো, যে দুদিকেই তোমার স্কোয়ার থাকে, তাহলে এতএব আমরা এখানে, এতএব আমাদের আর সমান আর হয়ে গেল, দুটো সমান হয়ে গেল, স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দাও, আর সমান আর, এটাই আমাদের সম্পর্ক যেটা বলেছে প্রশ্নে, লক্ষ্য করে দেখো, আর সমান আর, মানে সি এর অপশানটা যাদের কাছে বই আছে। চলে আসছি পরের প্রশ্ন, পরের প্রশ্ন বলতে 6 প্রশ্ন লক্ষ্য করো, একটি বৃত্তের দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব, তাহলে একটা বৃত্তের দুটো জ্যা আমরা অঙ্কন করি প্রথমে, এই হলো একটা বৃত্ত, এর দুটো জ্যাটার বৈশিষ্ট্য লক্ষ্য করবে, যে জ্যা বলতে তো বোঝায় পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৈর্ঘ্য। এখন দুটো যে জ্যা নাম দিয়েছে দেখো তুমি, এবি আর এসি, তার মানে দুটো বিন্দু কিন্তু একই, একটা এটা তো এ আছে, এটা তো এ আছে, তাহলে এবি আর এসি, আর কিন্তু এরা পরস্পর লম্ব, তার মানে যদি তুমি এটাকে এসি টানো, সাপোজ যদি তুমি এটাকে এসি টানো,
তাহলে এবি তোমাকে টানতে হবে এইখান থেকে এইটা, এসি আর এবি, সরি এবি আর এসি, ঠিক আছে, এবি আর এসি, মোট কথা এটাকে তোমাকে একই জায়গায় রাখতে হচ্ছে, এবং এরা পরস্পর লম্ব, তার মানে এটা হয়ে গেল 90 ডিগ্রি, ঠিক আছে তোরা। এবারে এবি বলেছে 4 সেমি, এবি হচ্ছে 4 সেমি, এটা 4 সেমি, আর এসি হচ্ছে 3 সেমি, এটা হচ্ছে 3 সেমি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? বৃত্তটির ব্যাসার্ধ, মনে করো এটা কেন্দ্র। এবারে বৈশিষ্ট্য হলো যদি কোনো দুটি জ্যা পরস্পর লম্ব হয় তাহলে ওদের যে সংযোগ রেখা এই বিসিটা এটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে। যদি দুটো জ্যা পরস্পর লম্ব হয় তাহলে তাদের যে সংযোগকারী সরলরেখা এরা পরস্পর এরা এরা কেন্দ্র দিয়ে এটাই কেন্দ্র দিয়ে যাবে। যার জন্য আসলে কি হচ্ছে, তুমি যদি এদের ত্রিভুজটার অতিভুজ বার করে দাও তাহলে অতিভুজের অর্ধেক হয়ে যাচ্ছে ওর ব্যাসার্ধ। ছবিটা দেখলে তুমি বুঝতে পারবে। এতএব আমরা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি এবিসি। সমকোণী ত্রিভুজ এবিসি এর সরাসরি বিসি অতিভুজ বার করে দাও, রুট ওভার কী হবে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তোমাকে তো লিখতে হচ্ছে না এত পরীক্ষার সময়, কিন্তু বোঝানোর জন্য তো আমার দরকারই আছে। এটা প্লাস 3 স্কোয়ার, এতএব হয়ে গেল তোমার 4 4 16 প্লাস 3 3 9, এতএব রুট ওভার 25 মানে হলো 5। এবারে যদি বিসি 5 হয়, 5 একক সরি সেমি, এতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ তার অর্ধেক হয়ে যাবে, কারণ এটা তো পুরোটা হয়ে গেলো। ব্যাসার্ধ হলো 5/2, দ্যাট মিনস 2.5 সেমি। তার মানে অপশান এ, যাদের কাছে বই আছে অপশান এ উত্তরটা। আশা করি ঠিক আছে। এটা চলে আসছে আমরা পরের প্রশ্ন, চলে আসছে আমরা সত্য মিথ্যাতে, সরি শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণ 2 যেগুলো বলেছে দেখো, 2 প্রথম প্রশ্ন বলছে যে মিশ্র অংশীদারি কারবারে সকল অংশীদারদের খাটানো মূলধনের সময়কে ড্যাশ করা হয়। মিশ্র অংশীদারি কারবার কোনটা? যেখানে দেখবে এ 2 মাস পরে এত টাকা নিয়ে এলো, বি 3 মাস পরে এত টাকা তুলে নিল, এগুলো মিশ্র অংশীদারি কারবার। মাঝখানে মূলধনের যোগ বিয়োগ হয়। সেক্ষেত্রে তোমাদের মনে থাকবে যে আমরা প্রত্যেকটা সময়কেই এক একজনের সময়কে বাৎসরিক মূলধন বার করে নিই, টোটাল 12 মাস হিসাব করে বার করা হয়। যার জন্য মিশ্র অংশীদারি কারবারে অংশীদারদের যে খাটানো মূলধনের যে সময়টা সেটাকে কি করা হয়? সমান করা হয়, সব সময় সমান করা হয়, মানে সবারই 12 মাসের হিসাবে বার করা হয়। যার জন্য এখানে উত্তরটা হবে সময়কে সমান করা হয়। 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে, একটি করণীকে অন্য একটি করণী দিয়ে গুণ করে মূলদ রাশিতে পরিণত করার পদ্ধতিকে ড্যাশ বলে। মনে করে একটা করণী আছে, সাপোজ 2/5, 2/5 আছে, এটাকে আমরা কিভাবে হর নিরসন মূলদ সংখ্যা কীভাবে পরিণত করতাম কিনা, √5টাকে আমাদের বাদ দিতে হবে, নিচেও গুণ করো উপরেও গুণ করো, এই পদ্ধতি তোমরা করেছো। তার মানে এই যে নিচের হরটা আছে এটাকে নিরসন করা হয়েছে, বা এই যে করণী আছে মনে করো 2√5, এটাকে আমরা যে নিরসন করেছি করণী নিরসন, তাহলে এটা হচ্ছে আমাদের এই পদ্ধতিটাকে বলে করণী নিরসন পদ্ধতি। করণী নিরসন। চলে আসছে আমরা 3 নম্বর। 3 নম্বর দেখো কি বলছে, একটি বৃত্তের 3 নম্বরে বলছে একটি বৃত্তের ড্যাশটি সমান্তরাল স্পর্শক হয়। মনে করা যাক এই একটা বৃত্ত, সমান্তরাল স্পর্শক কাকে বলে? সমান্তরাল কাকে বলে? সমান্তরাল বলতে একটি রেখা যদি এটা হয় এর সমান্তরাল এটা, মানে এর ডিস্টেন্সটা চিরকাল সমান থেকে যাবে, নড়চড় হবে না, না এদের আর ছোটো হবে না এরা দূরে যাবে, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখা। তাহলে একটা বৃত্তের মধ্যে সমান্তরাল স্পর্শক যদি তুমি টানো, স্পর্শক কাকে বলে? যেটা একটা বিন্দুকে স্পর্শ করে চলে যায়, তাহলে এটা বিন্দুকে স্পর্শ করে চলে যাচ্ছে। এবারে সমান্তরাল যদি টানতে হয় তাহলে কটা স্পর্শক হবে? যদি এইদিকে একটা হয় তো এই দিকে আর একটা হবে। এইবারে তুমি যদি আর টানতে যাও তো এরা কোনোদিন সমান্তরাল থাকবে না। এ দেখো দুটোই হলো সমান্তরাল। এবারে যদি তুমি আর এখানে টানতে যাও অন্য কোনো বিন্দুতে তাহলে এটা সমান্তরাল থাকবে না। তাহলে সমান্তরাল রেখা কটা টানা যেতে পারে? সমান্তরাল স্পর্শক 2টি টানা যেতে পারে, তার বেশি নয়। তাহলে 3 নম্বর উত্তর 2টি সমান্তরাল স্পর্শক টানা যেতে পারে। 4 নম্বর। 4 নম্বর কি বলছে দেখো, ax² + bx + c = 0। এবিসি বাস্তব। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? সমীকরণের বীজদ্বয়, দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারটা তোমরা এগুলো জেনে থাকবে যে সমীকরণের বীজদ্বয় শর্তই হলো যে b² - 4ac = 0 হবে। b² - 4ac = 0 হবে। আমি একটু তোমাদের মনে করিয়ে দিই, বীজদ্বয় যদি সমান হয় তাহলে তার শর্ত হচ্ছে এটা, বীজদ্বয়
যদি সমান হয় তাহলে তোমাকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান জিরো হতে হবে। আর যদি দেখো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কোনো সংখ্যা হচ্ছে 2, 5, 6, 8, 10 এইরকম, তাহলে বীজদ্বয় অসমান হবে, বীজদ্বয় অসমান হবে। এবং যদি বি স্কোয়ার মাইনাস, আমি একটু বলে নিচ্ছি সবগুলো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান কোনো নেগেটিভ সাইন আছে -5, -10, -7, তাহলে অবাস্তব হবে, বীজ অবাস্তব হবে। ঠিক আছে, অবাস্তব। তো যাই হোক, তোমাদের এগুলোর কোনো প্রয়োজন নেই, তোমাদের প্রয়োজন হচ্ছে এটা যে বীজদ্বয় সমান হওয়ার শর্তই হলো বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান 0। তাহলে 4 নম্বরের উত্তর হচ্ছে আমাদের এইটা, এটা 4 নম্বর উত্তর শর্ত। চলে আসছে আমরা 5 নম্বরে। 5 নম্বরের প্রশ্ন দেখো কি বলছে। 5 নম্বরে বলছে যে গোলকের তলে অবস্থিত যে কোনো দুটি বিন্দুকে, গোলকের তলে, সাপোজ এটা হলো আমাদের গোলকের তলে অবস্থিত যে কোনো দুটি বিন্দু, যে কোনো একটা তল নিয়ে না, মনে করো এটা দুটো বিন্দু এ আর বি, যে কোনো দুটি বিন্দুকে কেন্দ্রের সঙ্গে যোগ করলে, কেন্দ্র মনে করো ও, তাহলে কেন্দ্রের সঙ্গে যদি এই বিন্দুটাকেও যোগ করি এবং এই বিন্দুটাকেও যোগ করি, যোগ করলে কেন্দ্রে যে সম্মুখ কোণ উৎপন্ন হয়, এই কেন্দ্রে যে সম্মুখ কোণটা উৎপন্ন হচ্ছে তাকে ওই বিন্দু দুটোর কি বলে, ওই বিন্দু দুটোর কি বলবে। তাহলে এই যে কোণটা উৎপন্ন হচ্ছে, এই কোণটাকে, এই বিন্দু দুটির, এটা হবে কৌণিক দূরত্ব, একে ওর কৌণিক দূরত্ব বলে। ঠিক আছে, চলে আসছে আমরা পরের প্রশ্ন, 6 প্রশ্ন। 6 প্রশ্ন কি বলছে দেখো, দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে, দুটি বৃত্তচাপ এর যদি দৈর্ঘ্য সমান হয়, দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য সমান হলে তাদের প্রাপ্ত বিন্দুদ্বয় হবে ড্যাশের প্রান্ত বিন্দু। ভাষাটা কি বলছে, দুটো বৃত্তচাপ আছে মনে করো, এটা বৃত্তচাপ কাকে বলে, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিধির এই অংশটা, এটা বৃত্তচাপ, যে কোনো দিকে হতে পারে, এইখান থেকে এতটা, এইটা হলো বৃত্তচাপ, এইখান থেকে এতটা, এইটুকুটা হলো বৃত্তচাপ। বৃত্তচাপ মানে পরিধির এক অংশ থেকে আরেক অংশ। তাহলে দুটি বৃত্তচাপের দৈর্ঘ্য যদি সমান হয়, দুটি বৃত্তচাপ মনে করে এই দুটো, এদের দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তাদের প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু, এইটা এই প্রান্তবিন্দুদ্বয় হবে ড্যাশের প্রান্তবিন্দু। কার প্রান্তবিন্দু? আসলে এটা হবে ব্যাসের প্রান্তবিন্দু। ব্যাস, উত্তরটা হবে ব্যাসের প্রান্তবিন্দু। কেন হচ্ছে না, দেখো আমি বলে নিই একটু, মনে করো যে যদি আমি যে কোনো দুদিকে যদি দুটো বৃত্তচাপ আঁকতে যাই, তাহলে সব থেকে সমান বৃত্তচাপ যদি আমাকে আঁকতে বলে, তাহলে আমার বুদ্ধি হলো যে একটা ব্যাস টানো, আর যে কোনো একটা ব্যাস টানো, যে কোনো যদি তুমি একটা ব্যাস টানো, তাহলে এই যে বৃত্তচাপটা আর এই যে বৃত্তচাপটা, এই দুটো বৃত্তচাপ সমান হবে। সমান তখনই হবে যদি এরা ব্যাস হয়। মনে করো যে আমি যদি ব্যাস না বলি, তাহলে বৃত্তচাপ দুটো সমান হওয়া সম্ভব হচ্ছে না। কেন? যে এমনি সমান হতেই পারে, কিন্তু সাধারণভাবে ব্যাস যদি টানো তো সমান হবেই। যেমন দেখো, আমি এইখান থেকে এটা টানলাম, আরেকটা আমি মনে করো এইখান থেকে এটা টানলাম, তাহলে এই যে দুটো ব্যাস, এই যে খণ্ডিতাংশ পাচ্ছ, এইটা আর এইটা, এই দুটো বৃত্তচাপ সমান হবে। তুমি যেমন এটা টানো ওটা সমান হবে। এইটুকু আর মনে করো এইটুকু টানলাম, এই যে বৃত্তচাপ আর এই যে বৃত্তচাপ, এটা সমান হবে। তাহলে প্রান্তবিন্দু ব্যাস যোগ করলে ব্যাস হয়। এটাই হচ্ছে উত্তর। যার জন্য 6 আমাদের উত্তরটা হয়ে যাবে ব্যাসের প্রান্তবিন্দু হবে, এগুলো ব্যাসের প্রান্তবিন্দু হবে। ঠিক আছে, চলে আসছে আমরা অন্য প্রশ্নে।